বাক্যতত্ত্ব হচ্ছে ব্যাকরণের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় যে অধ্যায়ে বাক্যের একটি সংজ্ঞা নির্ধারণ, বাক্যের রূপ, গতি, প্রকৃতি এবং বাক্যের রূপান্তর বিষয়ে বিস্তারিত আলোচনা করে বা ধারণা দেয়। আমরা বাক্যতত্ত্বের প্রথম অংশটি সম্পর্কে আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা বাক্যের বা একটি সার্থক বাক্যের সংজ্ঞা নির্ধারণের চেষ্টা করব এবং একটি সার্থক বাক্যের যে গুণাবলী থাকে সেই গুণাবলী নিয়ে আলোচনা করব। বাক্যের একটি সাধারণ সংজ্ঞা জানি সকলে, দুই বা ততোধিক পদ যখন পাশাপাশি মিলিত হয়ে একটি অর্থ প্রকাশ করে, অর্থাৎ বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তখন তাকে বাক্য বলে। আমি বলবো একটি বাক্যের সংজ্ঞা, কিন্তু এটি সার্থক বাক্যের সংজ্ঞা নয়। সার্থক বাক্যের সংজ্ঞা নির্ধারণের জন্য প্রয়োজন সার্থক বাক্যের গুণাবলীগুলো। তাই আমরা বাক্যের সংজ্ঞা নির্ধারণের আগে সার্থক বাক্যের তিনটি গুণাবলী সম্পর্কে জানতে পারি। আমরা দেখেছি একটি বর্ণে বা একটি শব্দে একটি বাক্য হতে পারে। যেমন একজন শিশু যখন একটি পানির পাত্রের দিকে তাকিয়ে মাম বলে, তখন তার পিতামাতা বুঝতে পারেন যে সে পানি খেতে চায়, অর্থাৎ শিশুটি মাম একটি শব্দ দ্বারা বোঝাতে চাচ্ছে আমি পানি খেতে চাই। আবার আমি আপনাকে বললাম যে আপনি কি এখনই বাড়িতে যাবেন? আপনি আঞ্চলিক ভাষায় বললেন হ। এই হ একটি বর্ণ, একটি পদ, একটি শব্দ। এই একটি বর্ণ বা একটি শব্দ দিয়েও কিন্তু একটি বাক্য হচ্ছে। তার মানে এই হ শব্দটি দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন হ্যাঁ আমি এখনই বাড়ি যাব। তাই এগুলোকে বাক্য বলা গেলেও সার্থক বাক্য বলা যায় না। সার্থক বাক্যের জন্য প্রয়োজন তিনটি গুণ। একটি সার্থক বাক্যের যে তিনটি গুণাবলী প্রয়োজন, তার প্রথমটি হচ্ছে আকাঙ্ক্ষা। আমরা দেখি বাক্যের মধ্যে যখন অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়, বাক্যটি অসম্পূর্ণ থাকে, তখন বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না। সেজন্য একটি সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়। যদি একজন বক্তা বলেন পাখি উড়তে উড়তে, তারপর বাক্যটি এখানে থামিয়ে দেন বা শেষ করেন, তাহলে এখানে আকাঙ্ক্ষার অবসান হয় না। কিন্তু যখন একজন বক্তা বলেন পাখি ওড়ে, তখন এখানে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়। ওড়ে শব্দটি সমাপিকা ক্রিয়া, আর উড়তে উড়তে এই শব্দ দুটি অসমাপিকা ক্রিয়া। তাই আকাঙ্ক্ষার পরিপূর্ণতার জন্য আপনাকে অবশ্যই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া আনতে হবে। এই সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য যখন মনের ভাব প্রকাশ করবে, তখন আপনি বুঝতে পারবেন বাক্যের প্রথম গুণটি এই বাক্যের মধ্যে আছে। সার্থক বাক্যের দ্বিতীয় গুণটি হচ্ছে আসক্তি। আ দন্তস্ব তয় তয় রস্যি। আমরা আসক্তি বানানটি বারবার ভুল করে থাকি। আমরা প্রায় বলে থাকি আসক্তি, অর্থাৎ আ দন্তস্ব কয় তয় রস্যি উচ্চারণ করি, এটি ভুল। আসক্তি শব্দটির যদি আমরা সমর্থক শব্দ ব্যবহার করি, তাহলে দাঁড়ায় পদের সুশৃঙ্খল বিন্যাস। অর্থাৎ একটি বাক্য গঠনে যে পদগুলো আপনি ব্যবহার করবেন, সেই পদগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেটি জানার নামই হচ্ছে আসক্তি। আমরা জানি প্রতিটি ভাষার বাক্য গঠনের কিছু রীতিনীতি রয়েছে।
অর্থাৎ পদের সুশৃঙ্খল বিন্যাস কিভাবে হবে তার নিয়মকানুন রয়েছে। ইংরেজি বাক্য গঠনে আমরা দেখি যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। কিন্তু বাংলা বাক্য গঠনে প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। ইংরেজিতে যেটাকে আমরা বলছি আই ইট রাইস, বাংলায় বলছি আমি ভাত খাই। আই ইট রাইসে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, আর আমি ভাত খাই এই বাক্য গঠনে আগে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব আছে। এভাবে কোন পদটির পর কোন পদটি বসবে, কোন শৃঙ্খলা মেনটেন করলে সুন্দর একটি বাক্য গঠন করা যাবে, তার নাম হচ্ছে আসক্তি। অর্থাৎ বাক্যে ব্যবহৃত পদগুলোর সুশৃঙ্খল বিন্যাসের নাম আসক্তি। একটি সার্থক বাক্যের তৃতীয় যে গুণটি থাকতে হবে সেটি হচ্ছে যোগ্যতা। এই যোগ্যতা হচ্ছে অর্থের সঙ্গতি রক্ষা করা। বাক্যে এমন কোনো কথা বলা যাবে না যার সাথে অর্থের সঙ্গতি নেই বা অসঙ্গতি রয়েছে। বাক্য গঠনের ক্ষেত্রে আমাদের অর্থের সঙ্গতির দিকে খেয়াল রাখার নামই হচ্ছে যোগ্যতা। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, রূপকথার গল্প কিংবা ছড়াতে অর্থের সঙ্গতি রক্ষা করা হয় না। যে বাক্য গঠন করা হয় সেখানে অতিলৌকিক, অতি কাল্পনিক এবং অবাস্তব বিষয়ের অবতারণা থাকে। এরপরেও যেহেতু ওটি একটি স্বতন্ত্র সৃজনশীল রচনা এবং বিশেষত মানুষের আনন্দদানের ক্ষেত্রে ছড়া এবং রূপকথার ব্যবহার হয়, ফলে সেখানে ব্যাকরণের এই অর্থের সঙ্গতি রক্ষা এই নিয়মটি না মানলেও চলবে। কিন্তু অন্যান্য সকল জায়গায় অর্থের সঙ্গতি রক্ষা করে আমাদের বাক্য ব্যবহার করতে হবে। আমরা দেখেছি সুকুমার রায় তার বিখ্যাত আবোল তাবোল ছড়ায় হাঁস এবং সজারু এই দুটির প্রাণীর মিশ্রণে একটি নতুন প্রাণীর নামকরণ করেছেন হাঁসজারু। আবার রকুনুজ্জামান খান দাদাভাইয়ের লেখা ছড়ায় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এই হাট্টিমা টিম টিম নামে আসলে কোনো প্রাণী নেই, এবং হাট্টিমা টিম টিম বলতে যা বোঝানো হচ্ছে তার সাথে অর্থের সঙ্গতি রক্ষা করে না। আবোল তাবোল ছড়ায় হাঁস এবং সজারুর সংমিশ্রণে যে প্রাণীটির কথা বলা হয়েছে সেই প্রাণীটি আদতে নেই। তবে সেখানে ব্যাকরণের এই নিয়ম না মানলেও চলবে। আমরা যখন একটি শুদ্ধ বাক্য গঠন করব ব্যাকরণ অনুসারে, তখন অর্থের সঙ্গতি রক্ষা করে লিখতে হবে। আমরা লিখতে পারবো না গরু মানুষ খায়, আমরা লিখতে পারবো না মানুষ ঘাস খায়। আমাদের লিখতে হবে গরু ঘাস খায়, মানুষ গরুর মাংস খায়। এই কথাগুলো লেখা মানে হচ্ছে আপনি যা বলছেন বাক্যে সেটি অর্থের সঙ্গতি রক্ষা করছে। তাহলে আমরা দেখলাম একটি সার্থক বাক্যের যে তিনটি গুণাবলীর প্রয়োজন তার একটি হচ্ছে আকাঙ্ক্ষা, অর্থাৎ বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে এমন কথা বলা। একটি সার্থক বাক্যের দ্বিতীয় যে গুণাবলীটি প্রয়োজন সেটি হচ্ছে আসক্তি, অর্থাৎ বাক্যে ব্যবহৃত পদগুলোর সুশৃঙ্খল বিন্যাস। একটি সার্থক বাক্যের ক্ষেত্রে তৃতীয় যে গুণটি সেটি হচ্ছে যোগ্যতা, অর্থাৎ একটি বাক্যে এমন কথা বলতে হবে, লিখতে হবে যার মধ্যে অর্থের সঙ্গতি রক্ষা করে। এখন আমরা ফিরে যেতে পারি একটি সার্থক বাক্যের সংজ্ঞায়। আমরা এতদিন যে বাক্যের সংজ্ঞা জেনেছি
সেটি কেবল বাক্যের সংজ্ঞা, সার্থক বাক্যের সংজ্ঞা নয়। এখন আমরা বাক্যের সংজ্ঞা বলতে যা বুঝবো তা মূলত সার্থক বাক্যের সংজ্ঞা। যদি পরীক্ষায় আসে বাক্য কাকে বলে, তাহলে আমরা মূলত সার্থক বাক্য কাকে বলে সেটি বোঝানোর চেষ্টা করব। আমরা একটি সার্থক বাক্যের সংজ্ঞায় আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা এই তিনটি শব্দ ব্যবহার না করে এই শব্দ তিনটির সমার্থক শব্দ, প্রতিশব্দ, পারিভাষিক শব্দ বা আবিধানিক শব্দ ব্যবহার করার মাধ্যমে সংজ্ঞা নির্ধারণ করতে পারি। আমরা যদি বলি বাক্য হচ্ছে এমন কতকগুলো পদের সুশৃঙ্খল বিন্যাস, যার মাধ্যমে অর্থের সঙ্গতি রক্ষা করে এবং বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে, তাহলে মনে হয় একটি সার্থক বাক্যের সংজ্ঞা হতে পারে।